ক্লাসে আমি দেখিয়েছিলাম, অর্থাৎ ক্লাস নং 3 আমি দেখিয়েছিলাম 8 কলাম ওয়ার্কশিট। তো আজকে আমি দেখাবো 12 কলাম অর্থাৎ 12 কলামের একটি ওয়ার্কশিট। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত ক্লাস নং 1 অর্থাৎ ওয়ার্কশিটে বেসিক ক্লাস নং 2 অর্থাৎ 10 কলাম ওয়ার্কশিট, ক্লাস নং 3 অর্থাৎ 8 কলাম ওয়ার্কশিট দেখোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অথবা আমাদের ডিসক্রিপশনে সেই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপরে তোমরা এই ভিডিওটি প্লে করিও। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে একটি দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স, দেওয়া আছে ক্যাপিটাল, উইথড্র দ্যাট মিনস উত্তোলন, সাপ্লাইস, প্রিপেড ইন্স্যুরেন্স, স্যালারিস এক্সপেন্স, নোট পেয়েবল, রিটার্নিংস, ডিভিডেন্ড, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড দেওয়া আছে পারচেস। এই কটি মান দেওয়া আছে রাও মিলে। আমি এখানে লিখলাম তোমাদের সুবিধার জন্য। এখন দেখো বন্ধুরা, প্রথমে বলা সমন্বয়তে যে স্যালারি এক্সপেন্স ডিউ টাকা 600, অর্থাৎ বেতন বকে আছে 600 টাকার। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বারবার প্রতিটি ক্লাসে যে যদি বেতন বকেয়া থাকে তবে হয় স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট, টাকা 600 লিখলাম। তো বন্ধুরা, এরপরে আছে যে সাপ্লাইস অন হ্যান্ড টাকা 410, অর্থাৎ সাপ্লাইস হাতে আছে 410 টাকা। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার সাপ্লাইস দেওয়া ছিল 560 টাকা দেওয়া মিলে, কিন্তু বাস্তবে আমি দেখলাম যে আমার হাতে সাপ্লাইস রয়েছে 410 টাকার। অর্থাৎ দেখো বন্ধু, এখানে কিন্তু সাপ্লাইস কমে গেল। আর সাপ্লাইস তখনই কমে যখন সেটি ব্যবহৃত হয়ে যায়। আর যখন সাপ্লাইস ব্যবহৃত হয় তখন মানে হচ্ছে সাপ্লাইসটি ব্যয় আকারে গণিত হবে বা গণ্য হবে। তো এখানে বন্ধু থাকে 150 টাকা। অর্থাৎ খুব সহজে বলতে গেলে, প্রথমে আমি যখন রামিল করেছিলাম বা করেছিলাম ট্রায়াল ব্যালেন্স, তখন দেখেছিলাম যে আমার সাপ্লাইস রয়েছে 560 টাকার, এটা এখনও ব্যবহৃত হয়নি। কিন্তু যখন আমি করলাম সমন্বয়, তখন দেখলাম যে অর্থাৎ এই যে কোম্পানিটি সে দেখলো যে তার সাপ্লাইস রয়েছে 410 টাকার, অর্থাৎ এখানে কিন্তু 150 টাকার সাপ্লাইস কমে গেল বন্ধুরা। আর সাপ্লাইস কমে যাওয়া মানে হচ্ছে সেই সাপ্লাইসটা অবশ্যই কিন্তু ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ সাপ্লাইসের এক্সপেন্সটি বেড়ে গেল। লিখলাম সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, এখানে ব্যবহৃত হলো 150 টাকা। আর হচ্ছে সাপ্লাইস ক্রেডিট 150 টাকা, কারণ সাপ্লাইস কমে গেল 150 টাকা আর ব্যয় হলো 150 টাকা। কমে গেলে সম্পদ কমে গেল হয় ক্রেডিট, আর ব্যয় বেড়ে গেল হয় ডেবিট। দেখো বন্ধু, এরপর বলা আছে যে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার অফ টাকা 390, অর্থাৎ অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 390 টাকার। এখন দেখো বন্ধুরা, অগ্রিম বিমা যা একটি সম্পদ হিসেবে গণ্য হয়, কিন্তু যখন এই অগ্রিম বিমার মেয়াদটি উত্তীর্ণ হয়ে যায়, তার মানে হচ্ছে ওই বিমাটি কিন্তু এখন আর অগ্রিম নেই, সেটি এখন আমার কাছে ব্যয় হিসাবে গণিত হবে। আর যেহেতু ব্যয় হিসাবে গণিত হবে, সেহেতু আমি লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 390 টাকা। আর যেহেতু এখন আর সেই অগ্রিম বিমাটি নেই, সেটি এখন কমে গেল, সো লিখলাম প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 390 টাকা, কারণ এটি একটি সম্পদ ছিল আমার অগ্রিম ব্যয়, এখন আমার এটি কমে গেল, সুতরাং এটি আমার সম্পদ কমে গেল, সুতরাং এটি হবে ক্রেডিট, সম্পদ কমে গেল হয় ক্রেডিট। তো এরপর বলা আছে যে ডোরোয়িং মার্চেন্ডাইজ অ্যামাউন্টিং টাকা 500 ফর পার্সোনাল ইউজ, অর্থাৎ মালিক তার নিজের ব্যবহারের জন্য 500 টাকার পণ্য উত্তোলন করেছে। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে অ্যাডজাস্টিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ এই অধ্যায়ের আগের অধ্যায়ে যখন আমি করেছিলাম সমন্বয় দাখিলা জাবেদাগুলো, যদি কোনো পণ্য মালিক উত্তোলন করে কারবার থেকে বা প্রতিষ্ঠান থেকে, তখন কিন্তু উত্তোলনটি বেড়ে গেল অবশ্যই, কারণ সে উত্তোলন করলো। সো আমি লিখলাম ড্রয়িং ডেবিট, উত্তোলনটি বেড়ে গেল। পাশাপাশি কিন্তু সেখানে নগদ টাকা উত্তোলন করেনি, সে উত্তোলন করেছে পণ্য, মার্চেন্ডাইজ। আর যদি পণ্য উত্তোলন করে তবে কিন্তু এখানে কমে যায় পারচেস, কারণ ওই পণ্যটি কিন্তু এখানে পেয়েছিল ওই প্রতিষ্ঠান ক্রয়ের মাধ্যমে, কারণ প্রতিষ্ঠানটি ক্রয়ের মাধ্যমে পণ্যটি অর্জন করেছিল, জমা রেখেছিল। এখন সেখান থেকে যেহেতু মালিক ক্রয়কৃত পণ্য থেকে নিয়ে গেল উঠিয়ে, সেহেতু কিন্তু এখানে ক্রয় কমে গেল, বা এখানে কমে গেল ইনভেন্টরি। আমি এখানে লিখলাম পারচেস ক্রেডিট টাকা 500। দেখো বন্ধু, এর পরের সমানতে বলা আছে যে 10% অন অ্যাকাউন্ট রিসিভেবল
আর এক্সপেক্টেড টু বি আনকালেক্টেবল, অর্থাৎ এটি প্রত্যাশা করা হয় হচ্ছে যে দেনাদারের মধ্যে 10% আদায়যোগ্য হবে না। এখন দেখো বন্ধুরা, দেনাদার একটি সম্পদ, তো এইখানে এটি মনে করা হচ্ছে যে ওই দেনাদার অর্থাৎ যার কাছে আমি টাকাটি পাবো বা প্রতিষ্ঠানে টাকাটি পাবে, সেই যত টাকা সে পাবে তার মধ্যে থেকে হয়তো বা 10% টাকা সে নাও পেতে পারে বা সংগ্রহ করা যাবে না। তো দেখো বন্ধুরা, যদি দেনাদারের কাছ থেকে টাকাটি না পাওয়া যায় তখন জাবেদা হবে আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স ডেবিট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো বন্ধু এখন দেখো, এখানে টাকা হচ্ছে বলা আছে যে অ্যাকাউন্ট রিসিভেবল 10%, এখানে আমার দেওয়া আছে অ্যাকাউন্ট রিসিভেবল 5,000 টাকা আর বলা আছে 10%, সুতরাং চলে আসে 500 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু সমন্বয়গুলি জাবেদা করা শেষ। এখন আমি করব অ্যাডজাস্টিং কলামটি। প্রথমে এখানে আছে স্যালারি এক্সপেন্স ডেবিট। আমাকে প্রথমে দেখতে হবে সেই একই কাজ যে এই স্যালারি এক্সপেন্স নামে কোনো প্রকার এন্ট্রি এই রেওয়ামেলের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে কিনা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি এন্ট্রি আছে অলরেডি স্যালারি এক্সপেন্স নামে, সুতরাং আমাকে আর নতুন করে কোনো প্রকার সারি করতে হবে না এই স্যালারি এক্সপেন্সের জন্য, কারণ এটি অলরেডি রেওয়ামেলে হিসাবভুক্ত করা আছে। তো এই জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি এই স্যালারি এক্সপেন্সের সারি বরাবর অ্যাডজাস্টিংয়ের কলামে টাকাটা আছে ডেবিট পাশে, সুতরাং আমি টাকাটি বসাবো অ্যাডজাস্টিংয়ের ডেবিট পাশে 600 টাকা। এটা হচ্ছে আমার 1 নং সমন্বয় বা অ্যাডজাস্টিং। এবারে আছে স্যালারি পেয়েবল অর্থাৎ বকেয়া বেতন। তো দেখো বন্ধু, এটি দায়, এখানে কিন্তু স্যালারি পেয়েবল নামে কোনো প্রকার এন্ট্রি অন্তর্ভুক্ত করা নেই। যেহেতু নেই সেহেতু তোমাকে নতুন করে একটি এন্ট্রি লিখতে হবে, সেটি হচ্ছে স্যালারি পেয়েবল। টাকাটা লিখতে হবে অ্যাডজাস্টিংয়ের কলামে, কারণ আমি এখন করতেছি সমন্বয়। টাকা হচ্ছে 600 এবং রয়েছে এটি ক্রেডিট পাশে, তো আমি লিখলাম অ্যাডজাস্টিংয়ের কলামে ক্রেডিট পাশে 600 টাকা। এটি হচ্ছে আমার 1 নং সমন্বয়। দেখো বন্ধুরা, এরপরে আছে সাপ্লাইস এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো প্রকার এন্ট্রি দেওয়া নেই সাপ্লাইস এক্সপেন্স নামে। যেহেতু দেওয়া নেই সেহেতু আমি নতুন করে লিখলাম সাপ্লাইস এক্সপেন্স এবং টাকাটি আছে ডেবিটে 150 টাকা, সেহেতু আমি লিখলাম অ্যাডজাস্টিংয়ের কলামে ডেবিট পাশে 150 টাকা। এটি হচ্ছে আমার 2 নং সমন্বয়, আমি এখানে লিখে দিলাম 2 নং সমন্বয়। আর এখানে সাপ্লাইস ক্রেডিট 150 টাকা। দেখো বন্ধুরা, এইখানে আমার সমন্বয়তে অলরেডি এই সাপ্লাইস নামে একটি এন্ট্রি দেওয়া আছে, সেহেতু আমাকে নতুন করে কোনো প্রকার এন্ট্রি দিতে হবে না সাপ্লাইস নামে। আমি লিখলাম এই সাপ্লাইস বরাবর অ্যাডজাস্টিং কলামে ক্রেডিট পাশে 150 টাকা, 2 নং সমন্বয়। এখন দেখো বন্ধুরা, এরপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, কিন্তু আনফর্চুনেটলি এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো প্রকার এন্ট্রি অন্তর্ভুক্ত করা নেই। যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো প্রকার এন্ট্রি দেওয়া নেই সেহেতু আমি এখানে লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স। টাকাটি হচ্ছে ডেবিট পাশে 390 টাকা, কারণ এটি একটি ব্যয়। আমি এখানে লিখলাম 390 টাকা। এটি হচ্ছে আমার 3 নং সমন্বয়। এখানে আছে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন দেখো বন্ধুরা, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স বা অগ্রিম বীমা, এই নামে একটি আমার অলরেডি এন্ট্রি রয়েছে রেওয়ামেলে, সুতরাং আমাকে আর নতুন করে কোনো প্রকার এন্ট্রি দিতে হবে না অগ্রিম বীমা বা প্রিপেড ইন্স্যুরেন্স নামে। আমি লিখলাম এই প্রিপেড ইন্স্যুরেন্স বরাবর অ্যাডজাস্টিং কলামে 390 টাকা। যেহেতু আছে ক্রেডিট পাশে লিখলাম ক্রেডিট পাশে 390 টাকা। এটা হচ্ছে আমার 3 নং সমন্বয়। দেখো বন্ধুরা, এরপর আছে ড্রয়িং ডেবিট, উত্তোলন ডেবিট। তো এখানে দেখো বন্ধুরা, এখানে একটি এন্ট্রি রয়েছে উইথড্র নামে। এখন দেখো বন্ধুরা, উইথড্র মানে উত্তোলন আর ড্রয়িং মানে উত্তোলন, সুতরাং যেহেতু এখানে ড্রয়িং নামে একটি এন্ট্রি অলরেডি আছে, সুতরাং আমাকে আর নতুন করে কোনো প্রকার এন্ট্রি দিতে হবে না এই নামে। আমি এখানে লিখলাম উইথড্র বরাবর অ্যাডজাস্টিং কলামে ডেবিট পাশে টাকা 500, কারণ এখানে মূলত কিন্তু উত্তোলন আরও বেড়ে গেছে। কারণ ওই যে বলেছিলাম সমন্বয় পড়ার সময় যে এই মালিক তার নিজের ব্যবহারের জন্য 500 টাকার পণ্য উত্তোলন করেছে, এখন সে যা উত্তোলন করুক, পণ্য করুক বা নগদটা করুক, অবশ্যই কিন্তু উত্তোলন বেড়ে যাবে।
তাই উত্তোলন বেড়ে গেল, হলো ডেবিট। দেখো বন্ধু এরপরে আছে পারচেজ ক্রেডিট, কারণ সে এখানে উত্তোলন করেছে পণ্য, আর পণ্য যদি উত্তোলন করে তবে কমে যায় ক্রয়। তো এখানে দেখো বন্ধু এখানে তো একটি এন্ট্রি অলরেডি আছে পারচেজ নামে, সুতরাং আমাকে আর নতুন করে কোনো প্রকার পারচেজে কোনো প্রকার শাড়ি দিতে হবে না। আমি লিখলাম পারচেজ শাড়িতে 500 টাকা, অ্যাডজাস্টিংয়ের কলামে ক্রেডিট পাশে, কারণ এখানে আমার পারচেজ কমে গেল 500 টাকা, কারণ মালিক প্রতিষ্ঠানে ক্রয়কৃত পণ্য হতে পণ্য উত্তোলন করে নিল, অর্থাৎ ক্রয় কমে গেল। দেখুন এরপরে আছে আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স। দেখুন এই নামে কোনো প্রকার এন্ট্রি এখানে দেওয়া নেই। এর মূলত মানে হচ্ছে এরকম যে অনাদায়ী পাওনা, যেটা এখন পর্যন্ত অসংরক্ষিত আছে সেই ব্যয়টা। অর্থাৎ খুব সহজে বলতে গেলে দেনাদারের যে পরিমাণ টাকা আনকালেক্টেবল বা অসংরক্ষিত আছে, যেহেতু এটি অসংরক্ষিত সেহেতু এটি একটি অবশ্যই ব্যয়। লিখলাম আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স, যেহেতু ব্যয় সেহেতু এটি ডেবিট। টাকা লিখলাম 500 অ্যাডজাস্টিংয়ের ডেবিট পাশে, এটা হচ্ছে আমার 5 নং সমন্বয়। এবারে আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, যেহেতু এই নামেও কোনো প্রকার এন্ট্রি দেওয়া নেই সেহেতু আমি এটিকে নতুন করে অন্তর্ভুক্ত করলাম। টাকা হচ্ছে 500 ক্রেডিট পাশে, এটা হচ্ছে 5 নং। দেখো বন্ধুরা যদি এই আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স অথবা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস নামে কোনো প্রকার এন্ট্রি অলরেডি থাকতো প্রশ্নপত্রে দেয়া, অর্থাৎ যদি থাকতো ট্রায়াল ব্যালেন্সে দেয়া, তবে কিন্তু আমি আর এখানে নতুন করে লিখতাম না, আমি ওই টাকা বরাবর লিখতাম অ্যাডজাস্টিং কলামে। যদি হতো ডেবিটে তবে লিখতাম ডেবিটে, যদি হতো ক্রেডিট এখানে তবে লিখতাম ক্রেডিটে। দেখো বন্ধুরা এবার আমি করবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমি বলেছিলাম যে শুধুমাত্র 8 কলামের ওয়ার্কশিটের সময় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত ট্রায়াল ব্যালেন্স হয় না, কিন্তু 10 কলাম বা 12 কলাম এই উভয় ক্ষেত্রেই কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, দ্যাট মিনস সমন্বিত ট্রায়াল ব্যালেন্স অবশ্যই অন্তর্ভুক্ত হয়। দেখো বন্ধুরা আমি বলেছিলাম এটি প্রথম ক্লাস 2তে যে এই যাবতীয় প্রতিটি লেনদেনকে তোমাকে সমন্বয় করার পরে, অর্থাৎ এই যে সমন্বয় এবং এই যে রেওয়া মিল, এই দুটি মিলে হবে সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত প্রতিটা এন্ট্রিকে তোমাকে এই সমন্বিত রেওয়া মিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবেই হবে। এখন দেখো বন্ধুরা প্রথমে আছে ক্যাপিটাল, এর কোনো প্রকার সমন্বয় নেই, টাকা লিখলাম 3000। এরপরে আছে উইথড্র, ডেবিটে 2500 ডেবিটে 500, মোট হলো 3000, দুটোই আছে ডেবিটে সুতরাং যোগ করলাম। এরপর আছে সাপ্লাইস, ডেবিটে আছে 560 টাকা, রেওয়া মিলে এখানে আছে ক্রেডিটে 150 টাকা, সুতরাং আছে বিপরীত ঘরে আছে বিয়োগ হবে, বিয়োগ করা থাকে কয় টাকা 410 টাকা, বড় হচ্ছে ডেবিট পাস লিখলাম ডেবিটে। এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিটে আর ক্রেডিটে, সুতরাং বিয়োগ করে দাও, বিয়োগ করা চলে আসে কয় টাকা 1400 টাকা। এবার তুই কবি না কোথায়। দেখো বন্ধু এরপরে আছে সাপ্লাইস এক্সপেন্স, রেওয়া মেলে দেওয়া আছে 2170 টাকা আর সমান দেওয়া আছে 600 টাকা, এখানেও ডেবিট এখানেও ডেবিট, যোগ করা চলে আসে 2770 টাকা। এরপর আছে নোট পেয়েবল, এটি একটি দায়, এর কোনো সমন্বয় নেই, লিখলাম ক্রেডিট পাশে 3520 টাকা। এরপর আছে রিটার্নিংস, এটি আসবে দায় পাশে, এর কোনো সমন্বয় নেই, লিখলাম ক্রেডিট পাশে 20,000 টাকা। এরপরে আছে ডিভিডেন্ড বা লভ্যাংশ, এর কোনো সমন্বয় নেই, টাকাটা এখানে আছে ডেবিটে, হবে এখানে ডেবিটে 5000 টাকা। এরপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল, সমন্বয়হীনভাবে আছে, টাকা হচ্ছে 5000, সম্পদে ডেবিটে লিখলাম। এখন দেখো বন্ধু এখানে আছে পাস শেষ, রেওয়া মেলে দেওয়া আছে 9500 টাকা, আর আমার সমন্বয়তে হয়েছিল 500 টাকা এবং সেটি হয়েছিল ক্রেডিটে, অর্থাৎ এখানে আমার ক্রয় কমে গেছিল, কারণ ওই যে মালিক পণ্যটি উত্তোলন করেছিল। এখন দেখো বন্ধুরা এখানে একটি হচ্ছে ডেবিটে একটি আছে ক্রেডিটে, সুতরাং এটি বিয়োগ হবে এবং থাকবে 9000 টাকা, যেহেতু বড় আছে ডেবিট পাস টাকাটা হবে ডেবিট পাশে। এখন আছে স্যালারিস পেয়েবল, এটি আছে ক্রেডিটে,
এর কোনো প্রকার রেওয়ামিলে প্রভাব নেই, লিখলাম 600 টাকা। এরপর আছে সাপ্লাইস এক্সপেন্স, টাকা হচ্ছে 150, 150 টাকা। এরপর আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 390 টাকা। এরপর আছে আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স, টাকা হচ্ছে 500। এটি একটি ব্যয়, কারণ অসংরক্ষিত টাকাটি, অসংরক্ষিত দেনাদারের টাকাটি। এবার হচ্ছে যেহেতু এটি সংগ্রহ করা যায় না সেহেতু এটি একটি ব্যয়। এবার আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, মূলত এটি সঞ্চিতি, তাই এটি হবে ক্রেডিট, টাকা হচ্ছে 500। এখন দেখো বন্ধুরা, যেহেতু এই এন্ট্রিগুলোর কোনো প্রকার প্রভাব নেই রেওয়ামিলে, সুতরাং আমি টাকাগুলিকে সরাসরি বসে দিলাম। এখন দেখো বন্ধুরা, যদি এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়ামিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ মিলে যায়, অর্থাৎ যদি দুই পাশেই একই টাকা আসে, তবে তুমি বুঝবা তোমার অঙ্কটুকু এই পর্যন্ত সঠিক হয়েছে। এখন দেখো বন্ধু, এখানে যোগকালে চলে আসে 27,620 টাকা। এখানে লিখলাম 27,620। এখন দেখো বন্ধুরা, যদি ডেবিট পাশেও এই একই পরিমাণ টাকা চলে আসে, তাহলে তো অঙ্কটি সঠিক হবে। এখন দেখো বন্ধুরা, যদি আমি ডেবিট পাশ যোগ করি, তবেও কিন্তু আমার চলে আসে 27,620 টাকা। অর্থাৎ আমি কিন্তু এটি বলতেই পারি যে আমার ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ উভয় পাশ মিলে গেল, সুতরাং আমার অঙ্কটুকু এই পর্যন্ত সঠিক, নির্ভুল। ইনকাম স্টেটমেন্ট, তো এইখানে যা আসবে সেটি হচ্ছে, এখানে ক্রেডিট পাশে এখানে আসবে সব আয়গুলি, যাবতীয় আয়গুলি, আর ডেবিট পাশে আসবে ব্যয়গুলি। আর বন্ধুরা দেখো, তোমরা চাইলে এই তিনটি কলাম কিন্তু একসঙ্গে করতে পারো। তোমরা দেখাবো যে তোমরা কিভাবে এই তিনটি কলামকে একসঙ্গে করবা। এখন দেখো বন্ধুরা, প্রথমে আছে ক্যাপিটাল, টাকাটি আছে ক্রেডিটে এবং এটি যাবে ব্যালেন্স শিটে। আমি এখানে লিখলাম ব্যালেন্স শিটে 3000 টাকা। এবার দেখো বন্ধু, এখানে আছে ড্রয়িং, টাকা 3000, এটা যাবে ব্যালেন্স শিটে ডেবিট পাশে, লিখলাম টাকা 3000। দেখো এরপর সাপ্লাইস, এটি সম্পদ, সুতরাং এটি যাবে ব্যালেন্স শিটে ডেবিট পাশে 410 টাকা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু অন্তর্ভুক্ত হবে এই সমন্বিত রেওয়ামিলের টাকাটি, এখানে কিন্তু আর এই রেওয়ামিল বা সমন্বয় টাকাটি অন্তর্ভুক্ত হবে না, কারণ এই রেওয়ামিলের সমন্বয় মিলেই হয়েছে সমন্বিত রেওয়ামিল। এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স 1400 টাকা, 1400 টাকা, এটি সম্পদ, লিখলাম ডেবিট পাশে। এরপর আছে স্যালারিস এক্সপেন্স 2770 টাকা। এখন দেখো বন্ধুরা, এটি কিন্তু এক প্রকার ব্যয়, সুতরাং আমি লিখলাম ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে 2770 টাকা। এরপর আছে নোটস পেয়েবল, এটি একটি দায়, তাই আমি লিখলাম ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 3520 টাকা। সে রিটার্নিংস, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী। এখন দেখুন, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে এই যে সংরক্ষিত আয় বিবরণী, এর মধ্যে মূলত অন্তর্ভুক্ত হয় যদি কোনো প্রকার ব্যালেন্স থাকে রিটার্নিংসের, সেটি অন্তর্ভুক্ত হবে। পাশাপাশি অন্তর্ভুক্ত হবে আমার যাবতীয় লভ্যাংশ, ডিভিডেন্ড, আর অন্তর্ভুক্ত হবে এমন কোনো প্রকার ব্যয় যে ব্যয়টি যদি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে তবেই প্রদান করবে, যদি এমন কোনো ব্যয়ের কথা উল্লেখ করা থাকে প্রশ্নপত্রে। এখন দেখো বন্ধু, যেহেতু এখানে লেখা আছে রিটার্ন আর্নিংসের ব্যালেন্স, সুতরাং এটিকে আমি অন্তর্ভুক্ত করব রিটার্ন আর্নিংসের কলামে। আমি এখানে লিখলাম 20,000 টাকা ক্রেডিট পাশে। দেখো বন্ধুরা, এরপর আছে ডিভিডেন্ড, টাকা হচ্ছে 5000। আমি বলেছিলাম পূর্বেই যে লভ্যাংশ কিন্তু অন্তর্ভুক্ত হবে রিটার্ন আর্নিংসের কলামে, লিখলাম 5000 টাকা। দেখো বন্ধুরা, এরপরে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, টাকা হচ্ছে 5000, এটি সম্পদ, তাই এটি যাবে ব্যালেন্স শিটে ডেবিট পাশে, টাকা 5000। এরপর আছে পারচেজ, এটি একটি ব্যয়, সুতরাং এটি আসবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে 9000 টাকা। এরপর আছে স্যালারিস পেয়েবল,
এটি একটি দায়, এটি যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, যেটি মূলত দায়কে রিপ্রেজেন্ট করে। এরপরে আছে সাপ্লাইস এক্সপেন্স, এটি একটি ব্যয়, সুতরাং এটি আসবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, যা ব্যয়কে রিপ্রেজেন্ট করে। এবার দেখো বন্ধু, এবার আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটি একটি ব্যয়, সুতরাং এটি আসবে আয় বিবরণী, দ্যাট মিন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, লিখলাম। এরপর আছে আনকালেক্টেবল অ্যাকাউন্ট এক্সপেন্স, অর্থাৎ অসংরক্ষিত দেনদারের টাকা, সেটি হচ্ছে 500 টাকা। এটি একটি ব্যয়, কারণ প্রত্যাশা করা হয় যে এই টাকাটি পাওয়া যাবে না। আর হিসাব বিজ্ঞানের সংরক্ষণ নীতি অনুসারে এমনটা বলা হয় যে যদি কোনো প্রকার প্রত্যাশিত খরচ ধরা হয় তবে সেটি ব্যয় হিসেবে ধরা হয়। অর্থাৎ যদি কোনো প্রকার প্রত্যাশিত খরচ থাকে, যদি মনে হয় যে এই পরিমাণ টাকা আগামীতে পাওয়া যেতে না পারে বা এই পরিমাণ টাকা ক্ষতি হতে পারে, তবে সেটিকে ব্যয় হিসেবে গণ্য করা হয়। দেখো বন্ধু, এরপর আছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এটি এক প্রকার সঞ্চিতি, সুতরাং এটি যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে, টাকা হচ্ছে 500। এখন দেখো বন্ধুরা, আমি এবারে যোগ বিয়োগ করবো। প্রথমে করব ইনকাম স্টেটমেন্ট। এখন দেখো বন্ধুরা, এই প্রশ্নটিতে কোনো প্রকার আয়ের কথা উল্লেখ করা নেই, সুতরাং এটি কিন্তু বলাই যায় যে এই সব টাকাগুলি কিন্তু ক্ষতি হয়েছে, কারণ যেহেতু কোনো আয় নেই, সুতরাং সবগুলি ব্যয় হয়েছে, তার জন্য ক্ষতি। তো এখানে দেখো বন্ধুরা, প্রথমে ব্যয়গুলো যোগ করি। তো ব্যয়গুলো যোগ করা চলে আসে 2770, 9000, 150, 390, 500। দেখো বন্ধু, এখানে চলে আসে 12,810 টাকা। যেহেতু কোনো প্রকার আয় নেই, সবটাই ব্যয়, সুতরাং এটি কিন্তু বলাই যায় যে এই টাকাটি হচ্ছে ক্ষতি। আমি এখানে লিখলাম, আর বলেছিলাম যে আর এখানে কম হয়েছে আয়ের পাশে 12,810 টাকা, এটা হচ্ছে লস। এখানে আমি লিখে দিলাম নেট লস। এবারে দেখো বন্ধুরা, তোমাকে এখানে এই দুই পাশকে সমান করতে হবে। এই জন্য তুমি যে কাজটি করবে সেটি হচ্ছে, তুমি প্রথমে যে পাশ বড় হবে, অর্থাৎ এই যে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ, এর মধ্যে যে পাশ বড় হবে তুমি সেই পাশে যোগফলটি লিখে দেবা উভয় পাশে। এরপর তুমি অন্য পাশটি, অর্থাৎ যে পাশ ছোট আছে ওই পাশ যোগ করবা। যোগ করার পর তুমি বড় পাশ থেকে বিয়োগ করবা। এরপর তুমি দেখবা যে ছোট পাশে যতটুকু টাকা কম আছে সেই টাকাটি লিখে দেবা। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু বড় হচ্ছে ডেবিট পাশ, আমি যোগ করলাম, টাকা আসলো 12,810, আমি লিখে দিলাম এটা দুই পাশে, ডেবিটও ক্রেডিটও। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো টাকা নেই, সুতরাং এই সব টাকাটা কিন্তু ঘাটতি। আর যদি ঘাটতি হয় ক্রেডিট পাশে, তবে সেটি হচ্ছে ক্ষতি। আর যদি ঘাটতি হয় ডেবিট পাশে, তবে সেটি হচ্ছে লাভ, কারণ সেখানে ব্যয়ের ঘাটতি বোঝায়, এখানে বোঝায় আয় ঘাটতি। আয় ঘাটতি ক্ষতিকারক, আর ব্যয় ঘাটতি হচ্ছে লাভদায়ী। এখন দেখো বন্ধুরা, সংরক্ষিত আয় বিবরণী, যদি প্রতিষ্ঠান লাভ করে তবে লাভটি অন্তর্ভুক্ত হবে রিটার্নিংসের ক্রেডিট পাশে, আর যদি প্রতিষ্ঠান লস করে তবে সেই লসটি অন্তর্ভুক্ত হবে সংরক্ষিত আয় বিবরণী বা রিটার্নিংসের ডেবিট পাশে। যেহেতু এখানে লস হয়েছে, আমি এটিকে অন্তর্ভুক্ত করব ডেবিট পাশে, 12,810 টাকা। এখন আমি দেখব যে আমার কি পরিমাণ টাকা সংরক্ষিত আয় বিবরণীতে উদ্ধৃত রয়েছে। রিটার্নিংসের বড় পাশ হচ্ছে ক্রেডিট পাশ, যোগ করলে চলে আসে 20,000 টাকা। যেহেতু এটি বড় পাশ, আমি এই টাকাটিকে এখানেও লিখে দিলাম 20,000 টাকা। এখন আমাকে দেখতে হবে যে এই ছোট পাশ অর্থাৎ ডেবিট পাশে কত টাকা ঘাটতি আছে। এখানে যোগ করলে আসে 12,810 টাকা। 12,810 যোগ 5,000 টাকা, তাহলে চলে আসে 17,810 টাকা। আর আমার টাকা হচ্ছে বড়টা 20,000, তো বিয়োগ করলে ঘাটতি হয় থেকে 2,190 টাকা, এবং ঘাটতিটি থাকে ডেবিট পাশে 2,190 টাকা। এখন দেখো বন্ধুরা, যদি সংরক্ষিত আয় বিবরণী ঘাটতিটি ডেবিট পাশে হয়, তবে ওই ঘাটতির টাকাটুকু অন্তর্ভুক্ত হবে ব্যালেন্স শিটের ক্রেডিট কলামে। আর যদি সংরক্ষিত আয় বিবরণীর ঘাটতি থাকে
ক্রেডিট পাশে, তবে ওই ঘাটতির টাকাটুকু অন্তর্ভুক্ত হবে ব্যালেন্স শিটের ডেবিট পাশে। এখন দেখো বন্ধুরা, অর্থাৎ এখানে কিন্তু যে টাকাটি আছে সেটি কিন্তু মূলত লাভকে নির্দেশ করতেছে। যদিও এখানে আমার ক্ষতি হয়েছিল, কিন্তু আমার পূর্বের যে সংরক্ষিত আয় বিবরণী ছিল তার ব্যালেন্সের সঙ্গে সমন্বয় করার পর দেখলাম যে না, আমার যদিও এখানে কোনো আয় হয়নি, তথাপি আমার এখানে লাভ আছে 2190 টাকা। যেহেতু এখানে লাভ আছে সেহেতু লাভটি অন্তর্ভুক্ত হবে ব্যালেন্স শিটে ক্রেডিট কলামে 2190 টাকা। এখন আমাকে দেখতে হবে যে এই উদ্ধৃতপত্রের বা আর্থিক বিবরণী, দ্যাট মিনস ব্যালেন্স শিটে উভয় পাশ সমান আছে কিনা। এখন দেখো বন্ধু, এখানে যোগ করলে চলে আসে 9810 টাকা, আর যদি আমি যোগ করি ডেবিট পাশ তবেও চলে আসে 9810 টাকা। অর্থাৎ আমি কিন্তু এটি বলতেই পারি যে যেহেতু আমার ব্যালেন্স শিট মিলে গেছে, পাশাপাশি আমার সমন্বিত নামেলটা মিলে গেছে, সুতরাং আমার অঙ্কটি সঠিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওয়ার্কশিটের উপর 4টি ক্লাস। আমি আশা করব যে এরপরে ক্লাস নং 5-এ আমি ব্যতিক্রম ধর্মী কিছু সমন্বয় নিয়ে আমাদের সামনে হাজির হব। কারণ এই ওয়ার্কশিটের একটি অঙ্ক পরীক্ষায় মাস্ট বি আসবে। তবে এইখানে সমস্যা হচ্ছে একটাই যে প্রতিটি নিয়মই কিন্তু থাকবে একই রকম, কিন্তু পার্থক্য হবে এখানে যে প্রশ্নপত্র হয়তো বা কিছু প্রকার নতুন টাইপের কিছু সমন্বয় দেওয়া থাকবে, আর সেই সকল সমন্বয়গুলো শিক্ষার্থীরা দেখে কনফিউশনে পড়ে যায়। যদি কোনো শিক্ষার্থী উক্ত সমন্বয়গুলোকে সঠিকভাবে জার্নালাইজ করতে পারে বা যাচাই করতে পারে, তবে সে কিন্তু অনায়াসেই এই ওয়ার্কশিটটি সুসম্পন্ন করতে পারবে, যার ফলে সে এখান থেকে 10টি মার্ক অনায়াসেই পেতে পারে। তো বন্ধু, আমি ট্রাই করবো যে আগামী ক্লাসে আমি আরও কিছু ডিফারেন্ট কিছু সমন্বয় তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো বন্ধুরা, ক্লাস নং 5 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। বাই।